বিরাট কোহলি রায়পুরের মাঠে আজকে এমন একটা ইনিংস খেললো যেটা শুধু আরসিবি কে ম্যাচই জেতালো না, বরং আইপিএল এর পয়েন্টস টেবিলে একদম টপে নিয়ে চলে গেল। নিশ্চিত করে ফেললো কমপ্লিটলি তাদের যে প্লে অফসে কোয়ালিফিকেশন সেটা। এবং তার থেকেও বড় কথা, কলকাতার যে বোলিং লাইন আপের দুর্বলতা সেটাকে কিন্তু এক্সপোজ করে দিল। আর কলকাতার এই সিজনের যেটুকু আশা বেঁচে ছিল প্লে অফসে যাওয়ার, সেটুকুও কিন্তু প্রায় প্রায় শেষ করে দিল বিরাট কোহলি রায়পুরের ময়দানে। এই ময়দানে এই চেসটাকে দেখলে মনে হবে খুব সিম্পল একটা চেস ছিল, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে একটা ট্যাকটিক্যাল মাস্টার ক্লাস। সেটা নিয়ে কিন্তু আজকের আমরা আলোচনা করব এই ভিডিওতে। কেকেআর ডাগআউটে আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আরসিবি ভার্সেস কেকেআর এর যে রায়পুরের ম্যাচ সেটা নিয়ে, যেখানে আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 6 উইকেটে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে জয়লাভ করেছে এবং পয়েন্টস টেবিলের একদম শিখরে পৌঁছে গেছে। সো প্রথম থেকে ম্যাচের অ্যানালাইসিস যদি করি, আহ, আমাদের টসে যেতে আরসিবি টসে যেতে আরসিবি ক্যাপ্টেন রজত পাটিদার টসে যেতে এবং ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তো সেই ক্ষেত্রে ফিল্ডিং করতে নেমে কলকাতা নাইট রাইডার্স ব্যাটিং করতে আসে। ফিন অ্যালেন আর অজিঙ্কিয়া রাহানে স্টার্টিং তো করে। ফিন অ্যালেন যদিও খুব ভালো স্টার্ট করেছিল, মাত্র 8 বলে 18 রান করে, কিন্তু ভুবনেশ্বর কুমার যেরকম ফার্স্টের দিকে বোলিং করছিল, দুর্দান্ত বোলিং। আর ভুবনেশ্বর কুমারের বোলিং এ কিন্তু ফিন অ্যালেন আউট হয়ে যায়। বলাই ভালো, এই মাঠে কিন্তু খেলা শুরু হওয়ার আগে বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির জন্য কিন্তু ময়েশ্চার ছিল প্রথম দিকে, সেটা কিন্তু কমপ্লিটলি ইউজ করতে পেরেছে আরসিবির বোলাররা। সো ভুবনেশ্বর কুমারের বলে ফিন অ্যালেন আউট হয়ে যায়। তারপর জস হেজেলউডের বলে ক্যাচ অ্যান্ড বোল্ড হয় অজিঙ্কিয়া রাহানে মাত্র 13 বলে 19 রানের স্কোরে। দেন আঙ্গ্রেকিস রঘুবংশী আর ক্যামেরন গ্রিন একটা পার্টনারশিপ করে। আঙ্গ্রেকিস রঘুবংশী আর ক্যামেরন গ্রিন যে পার্টনারশিপটা করে, সেই পার্টনারশিপটা নিয়ে আমার কিছু কথা আছে। বিকজ এই পার্টনারশিপটা মোটেই আমরা বলতে পারি না যে আউট অ্যান্ড আউট ফার্স্ট একটা পার্টনারশিপ হচ্ছিল। এই পার্টনারশিপটার মধ্যে যথেষ্ট খামতি ছিল, অনেক ডট বল। এবং ক্যামেরন গ্রিন হয়তো কিছু কিছু ম্যাচ খেলেছে, বাট সে কিন্তু খুবই স্লো স্টার্টার। সে যদি একটা লেভেল অফ টাইম খেলে বেরিয়ে যায়, তাহলে কিন্তু সে স্ট্রাইক রেট মেক আপ করতে পারে। বাট সে কিন্তু এমন প্লেয়ার নয়, আন্দ্রে রাসেল বা এরকম ধরনের কোনো প্লেয়ার নয় যার স্ট্রাইক রেট কিন্তু সবসময় হাই থাকে। স্টার্টিং এর দিকে কিন্তু ক্যামেরন গ্রিনের স্ট্রাইক রেট অনেক লো থাকে, যেটা কিন্তু একটা কনসার্নের ব্যাপার। আর 4 নম্বরে ব্যাটিং করতে আসছে, তারপরেও যদি এতটা লো স্ট্রাইক রেট হয়, বিকজ ক্যামেরন গ্রিন 24 বলে 32 রান করে 133-এর স্ট্রাইক রেটে, 3টে 4 একটা 6 মেরে। তারপর রিঙ্কু সিং নামে, রিঙ্কু সিং ভালোই খেলেছে, বাট তা সত্ত্বেও রিঙ্কু সিং রঘুবংশী দুজনে কিন্তু লাস্ট অব্দি টিকে ছিল এবং একদম লাস্টে গিয়ে আঙ্গ্রেকিস রঘুবংশী রান আউট হয়। 46 বলে 71 রান করে 154-এর স্ট্রাইক রেট, এবং রিঙ্কু সিং 29 বলে 49 করে, 3টে 4 2টো 6 168-এর স্ট্রাইক রেটে। বাট তারপরেও কিন্তু কলকাতা নাইট রাইডার্স 192 রানই করতে পারে, 200-র গন্ডিও টপকাতে পারে না তারা। এইটা কিন্তু আমাদের ব্যাটিং লাইন আপের দুর্বলতাটা বারবার দেখাচ্ছে। আমি অনেকবার বলার চেষ্টা করেছি যে যেই ধরনের ব্যাটিং লাইন আপ কলকাতা নাইট রাইডার্স খেলাচ্ছে, সেই ধরনের ব্যাটিং লাইন আপে কিন্তু কোনো দিনই কিন্তু এটা মানে 200 220 230 40 এই জায়গায় যেতেই পারবে না এই লাইন আপটা। রঘুবংশী, ক্যামেরন গ্রিন, রাহানে এই তিনজন এমন প্লেয়ার যে প্লেয়ারের স্ট্রাইক রেট কখনোই 200 220 এরকম যাচ্ছে না। তাহলে কি করে এক্সপেক্ট করবেন যে আমাদের রানটা যাবে 220 240 এই জায়গায় যাবে? আর তার থেকেও বড় কথা, রোহমান পাওয়েল, সুনীল নারিন এইরকম প্লেয়ার আমাদের এখনো ব্যাটিং পাচ্ছেই না। তারা ব্যাটিং লাইন আপে আছে, কিন্তু তারা ব্যাটিং করতেই পারছে না। অথচ সব বল খেলে বেরিয়ে, আমি জানি না কি স্ট্র্যাটেজি করছে কেকেআর ম্যানেজমেন্ট, আমি বলতে পারবো না। তারা গত 4টে ম্যাচ জিতেছে ঠিকই, বাট কোনোদিনই বিগত পর আগের ম্যাচটা ছাড়া, যেটা ফিনালে একা জিতিয়ে দিল, সেটা ছাড়া কিন্তু কোনো ম্যাচই সেরকম একটা কনভিন্সিং মনে হয়নি যে কলকাতা একদম কনভিন্সিং ওয়েতে জিতেছে। সত্যি কথা এটাই। আর পয়েন্টস টেবিলে তারা যে জায়গাটা হোল্ড করছে, সেই জায়গাটা ইমপ্রুভ করার জন্য যে মিরাকেল ক্রিকেট খেলার দরকার ছিল, সেটাও কিন্তু তারা খেলতে পারছে, কোনোভাবেই খেলতে পারছে না। এবং 192 স্কোর কিন্তু কখনোই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের জন্য মানে বেশি ছিল না। কারণ এই পিচে, যে পিচটা পরের দিকে খেলে, প্রথম দিকে একটু ময়েশ্চার থাকলেও শেষের দিকে কিন্তু একদম পিচ ড্রাই হয়ে যায়। যার ফলে জেকব বেতেল অবশ্য প্রথমেই 12 বলে 15 রান করে কার্তিক তিয়াগির শিকার হয়ে যায়। জেকব বেতেল আর বিরাট কোহলি ব্যাটিং এ নামে। বাট তারপর বিরাট কোহলি আর দেবদত্ত পাডিক্কল, বিরাট কোহলির এখানে বলে রাখি একটা ক্যাচ ড্রপ হয়, যেটা একদম শুরুর দিকে রোহমান পাওয়েল ড্রপ করে।
দেবদত্ত পাডিক্কালের তো একটা মানে ইজি মানে লোপ্পা ক্যাচ, আমরা বাংলা ভাষায় যেটাকে বলি লোপ্পা ক্যাচ, মানে হাতে সাজিয়ে দিয়েছে বলটা, সেটা বৈভব অরোরা ফেলে দেয় প্রথম দিকে। তো এইভাবে পার্টনারশিপটা অনেকটা বড় হয়ে যায়। প্রথম উইকেট যেখানে মাত্র 37 রানে পড়ে, দ্বিতীয় উইকেট পড়তে পড়তে 129 রান হয়ে যায় 13 ওভারের মাথায়, যেখানে দেবদত্ত পাডিক্কাল 27 বলে 39 রান করে 7টা 4-এর মাধ্যমে 144-এর স্ট্রাইক রেট, কিন্তু তার উইকেট অনেক আগে পড়ে যাওয়ার কথা, কিন্তু সেটা পড়ে না। বৈভব অরোরা একটা ইজি ক্যাচ মিস করে এবং যার ফলে কিন্তু রানটা অনেকটাই বেরিয়ে যায় 129 রান। তারপর রজত পাটিদার নামে, সুনীল নারিনকে খেপে খেপে ইউজ করেছে, কারণ আজকে বরুণ চক্রবর্তী খেলছিল না, এবং বরুণ চক্রবর্তী না খেললে যে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কতটা দুর্বল হয়ে যাচ্ছে সেটা কিন্তু আজ পরিষ্কার বোঝা গেছে। এবং যে জায়গায় খেলানো হলো, রজত পাটিদার 8 বলে 11 রান করে, সুনীল নারিন যেতে যেতে নিজের স্পেলের লাস্ট বলে উইকেট নিয়ে যায় এবং রজত পাটিদারকে আউট করে দেয়। টিম ডেভিড ব্যাটিং করতে নামে, টিম ডেভিড এর বল একটা কাট করে এবং মনীষ পান্ডে একটা দুর্দান্ত মানে স্প্লেন্ডেড ক্যাচ যেটাকে বলতে পারি, এবার ক্যাচ অফ দ্য সিজনও বলা যেত, মানে একটা অসামান্য অত ফাস্ট রিয়াকশন দিয়ে ক্যাচ নেওয়া পয়েন্টে, দুর্দান্ত ক্যাচ, মনীষ পান্ডে একটা ক্যাচ নেয় এবং টিম ডেভিডও আউট হয়ে যায়। বাট যে জিনিসটা হয় না সেটা হলো বিরাট কোহলি। বিরাট কোহলি একটা এন্ডে দাঁড়িয়ে থাকে, 60 বলে 105 রান করে নট আউট, জিতেশ শর্মা 5 বলে 8 রান করে, একটা 4 মেরে নট আউট এবং ম্যাচ আরসিবি কে জিতিয়ে দেয়। বিরাট কোহলি আগে দুটো ম্যাচে গোল্ডেন ডাক আউট হয়েছে, গোল্ডেন ডাক মানে ফার্স্ট বলে উইকেট, এইভাবে কিন্তু বিরাট কোহলি গত দুটো ম্যাচে আউট হয়েছে। সেই বিরাট কোহলি আজকের ম্যাচে 105 রান করে নট আউট থাকে এবং সত্যি হ্যাটস অফ টু বিরাট কোহলি। বিরাট কোহলি কিন্তু টি-20 ক্রিকেট বা আইপিএল এর পালস খুব ভালোভাবে বোঝে, কিভাবে রান চেস করতে হয়, কিভাবে এক্সেলারেট করতে হয়, এবং আজকের ইনিংসটা দেখলে বোঝা যাবে কিভাবে মিডিল ওভার্সে সে ডমিনেট করেছে। বরুণ চক্রবর্তী ছিল না ঠিকই, বাট যারা ছিল সেখানেও সে সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল সিঙ্গেল ডবল এমন নিয়েছে যে রান রেট কখনো ডাউনই হয়নি, রান রেট সবসময় উপরের দিকে। তো এই জায়গায় কিন্তু মানে রান রেটটা সবসময় মানে দেখে মনেই হচ্ছিল না আরসিবি ম্যাচের বাইরে আছে, দেখে সবসময় মনে হচ্ছে মানে একদম 6 নম্বর ওভার 7 নম্বর ওভার থেকেই মনে হচ্ছে যে আরসিবি ম্যাচটা ইজি জিতে যাবে, কলকাতা ম্যাচেই নেই। ওভার হচ্ছে কিন্তু যেরাম ভাবে দেখে মনে হচ্ছে বিরাট কোহলি যেরাম ভাবে খেলাটা চালাতে চাইছে সেরাম ভাবে খেলাটা চলছে, এমনই ইনিংস খেলেছে বিরাট কোহলি। আর ফিল্ডিং রোবমান পাওয়েলকে নিয়ে আমার কোনো কোয়েশ্চেন নেই, বিকজ রোবমান পাওয়েল কিন্তু এর আগের ম্যাচগুলোতে দুর্দান্ত দুর্দান্ত ক্যাচ ধরেছে, এটা অস্বীকার করার জায়গা নেই, কিন্তু তা সত্ত্বেও যে জায়গায় আজকে বৈভব অরোরা ক্যাচটা ফেলেছে না, মানে সত্যি বলছি ওখানে পার্টনারশিপ হয়ে গেছিল এবং ওইখানে যদি পার্টনারশিপ ব্রেক করতে পারতো একটা কিন্তু চান্স হতে পারতো। তো ওই জায়গায় যে ক্যাচটা ফেলে দিল, মানে তারপর কোনো চান্সই দেয়নি বিরাট কোহলি আর দেবদত্ত পাডিক্কাল। দেন যেখানে দেবদত্ত পাডিক্কাল আউট হয় সেখান থেকে ম্যাচটা এরম ভাবেও শেষ করা যেত, মানে ইজি শেষ করা যেত। সুনীল নারিন একাই প্লেয়ার, আমি আগেও বলেছি এখনো বলছি, যে কিনা ইম্প্যাক্ট বোলিং করছে, যার বোলিং এ ইম্প্যাক্ট আছে। আর যার কথা না বললেই নয় সেটা হচ্ছে কার্তিক ত্যাগী। মানে আমি বলতে বাধ্য হচ্ছি, কার্তিক ত্যাগী 4 ওভারে 32 রান দিয়ে 3টে উইকেট নেয় এবং একমাত্র বোলার যাকে দেখে মনে হচ্ছিল যে এই প্লেয়ারটা এই পিচে কিছু করতে পারে। মানে কেকেআর তো চট করে আনক্যাপ প্লেয়ার খেলায় না, এই কার্তিক ত্যাগীকে ট্রাই করেছে। কার্তিক ত্যাগী কিন্তু মানে নিজের সর্বস্ব দিয়ে ট্রাই খেলেছে এবং প্রত্যেকটা ম্যাচে দেখাচ্ছে যে তার মানে ইম্প্যাক্ট, তার টেম্পারামেন্ট কতটা আছে। ইয়াং হলেও তার ইম্প্যাক্ট অনেক বেশি কার্তিক থেকে। সুনীল নারিন অ্যাজ ইউজুয়াল 4 ওভারে 31 রান দিয়ে 1 উইকেট নেয়। বাট হোয়াট অ্যাবাউট রেস্ট? আমি একটা জাস্ট ফিগার বলছি, বৈভব অরোরা 4 ওভারে 48 রান 0 উইকেট, এবং বৈভব অরোরার মোস্ট অফ দ্য টাইম আপনি বোলিং দেখে, ফার্স্টে তো পাওয়ার প্লেতে 1 ওভার করে 16 রান খায়, তারপরে যখন তাকে বোলিং এ আনা হয় দেখে মনে হচ্ছে ম্যানেজমেন্ট একটা কথা ফিট করে দিয়েছে তার মাথায় যে এরাম এরাম বোলিং করবে, এরাম এরাম বোলিং করবে, সেইটাই করছে। রাউন্ড দ্য উইকেটে গিয়ে হোয়াইট ইয়র্কার মারার চেষ্টা করছে, যেখানে ইয়র্কার কম পড়ছে ফুল টস বল বেশি পড়ছে, এটাই হয়ে যাচ্ছে। একদম কোনো আর কোনো ইম্প্রোভাইজেশনই নেই। একটা বোলারের এরম কি করে হতে পারে, কোনো ইম্প্রোভাইজেশন নেই, একদম ফিট করে দিয়েছে, রোবটের মতো আসছে আর শুধু বল করছে। আর ওখানে ওই বল করতে গিয়ে বারবার ফুল টস পড়ে যাচ্ছে, এদিক ওদিক 4 হয়ে যাচ্ছে, 6 হয়ে যাচ্ছে। তো এই যদি হতে থাকে আমি তো বলবো বৈভব অরোরার থেকে সৌরভ দুবে যাকে খেলানো হয়েছিল সে যথেষ্ট ভালো মানে বোলার, লেফট আর্ম বোলিং করেছে। 2 ওভার 1 বল, তাকে তো 4 ওভার করানোই হলো না, মাত্র 2 ওভার করানো হয়। যে 3 নম্বর ওভার লাস্ট ওভারটা দিয়েছিল, 4 রান বাকি ছিল, 3 রান বাকি ছিল, সরি, ফার্স্ট বলেই 4 মেরে দেয়।
বাট এই সৌরভ দুবে আর কার্তিক ত্যাগীকে নিয়েই কন্টিনিউ করা যেতে পারে, কারণ এমনিও এই সিজনে আর কোনো চান্স নেই। আর বৈভব অরোরা যেখানে পুরো সিজনে কিছু করতে পারেনি, আর দয়া করে পরের ম্যাচগুলোতেও তাকে দিয়ে কিছু করানোর চেষ্টা না করাই হোক, আমি মনে করি। কারণ সৌরভ দুবে আর কার্তিক ত্যাগী এই দুজনকে দিয়ে লেফট রাইট কম্বিনেশন খেলানো হোক। ক্যামেরন গ্রিন বোলিংয়েও খুব একটা ভালো কন্ট্রিবিউট করতে পারেনি, যদিও তার বোলিংয়ে কিন্তু দেবদত্ত পাডিক্কালের ক্যাচটা ড্রপ হয়, সেটা অস্বীকার করার জায়গা নেই। ফার্স্ট ওভারটা ভালোই করেছিল। অনুকূল রয়ও কিন্তু 3 ওভারে 36 রান দেয়, কনসিড করে। বিকজ আজকে বরুণ চক্রবর্তী নেই, এই একটা যে 4 ওভারের যে ইম্প্যাক্টটা সেটা কিন্তু অনেকটা বেশি হয়ে গেল, ওই জন্য কলকাতা ম্যাচটাই হেরে গেল। আগামী ম্যাচ আরো 3টে ম্যাচ আছে, অলমোস্ট ধরে চলতে পারেন কলকাতার আর কোনো চান্স নেই, এবং আমি ধরেই নিয়েছি আর কোনো চান্স নেই। তবে 3টে ম্যাচ 3টেই কিন্তু ইডেন গার্ডেন্সে আছে। এবার দেখার বিষয় কোনো টিম যদি স্ট্রাক করে এই জায়গায় দাঁড়িয়ে। যদি পয়েন্টস টেবিল আমি দেখি, পয়েন্টস টেবিলে এই মুহূর্তে আরসিবি 16 পয়েন্টে এবং জিটি 16 পয়েন্টে দাঁড়িয়ে আছে, অলমোস্ট কোয়ালিফাইড। বাট সানরাইজার্স হায়দ্রাবাদ 12 ম্যাচে 14 পয়েন্ট, পাঞ্জাব কিংস 11 ম্যাচে 13 পয়েন্ট, এই জায়গায় চেন্নাই সুপার কিংস 11 ম্যাচে 12 পয়েন্ট। এই 12 পয়েন্টে যারা যারা আছে তারা যদি কোনোভাবে 14 পয়েন্টের মাথায় আটকে যায়, তাহলে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের চান্স হবে। যদি কলকাতা নাইট রাইডার্স পরপর 3টে ম্যাচই জেতে গিয়ে, তাহলে 15 পয়েন্ট হবে এবং তবে গিয়ে একটা স্লট পেতে পারে, কিন্তু তার জন্য এই টিমগুলোকে ওই 14 পয়েন্টে আটকে যেতে হবে। মানে কোনোদিনই এটা পসিবল বলে মনে হচ্ছে না। চেন্নাই সুপার কিংসও আর 2টো ম্যাচ জিতলে কোয়ালিফাই করে যাবে। পাঞ্জাব কিংস তো কোনোভাবে একটা কি 2টো ম্যাচ, একটা ম্যাচ জিতলেও তাদের 15 পয়েন্টস হয়ে যাবে। সো এখান থেকে দাঁড়িয়ে কলকাতার জন্য সিজন প্রায় ওভার, প্রায় মানে কি প্রায় ওভার, 99% শিওর ওভার। সো নেক্সট সিজনের জন্য প্রিপেয়ার করা উচিত। কিছু আনক্যাপ প্লেয়ার, তেজস্বী দাইয়া, সৌরভ দুবে, প্রশান্ত সোলাঙ্কি, এদের কিছু কিছু প্লেয়ারদেরকে ট্রাই করা উচিত, কারণ এই সিজনে আর কিছু হওয়া সম্ভব নয়। আর দয়া করে যারা খারাপ পারফরমেন্স করেছে এতগুলো ম্যাচ খেলার পরেও, তাদের কিন্তু এইবারে বেঞ্চে বসানোর সময় এসে গেছে আমি মনে করছি। আপনাদের কি মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ।